মুসলিম দেশগুলোর নিরাপত্তার দিকে দৃষ্টিপাতই করে না আমেরিকা, ইরানি স্পিকারের দাবি। অবশেষে অস্ত্র নিষেধাজ্ঞা উঠল ইরানের। আল্লাহ আজারবাইজানিদের সাহায্য করুন, দোয়া এরদোগানের। জাতীয় নিরাপত্তা সুরক্ষায় নতুন রফতানি আইন পাশ করল চীন। ইরানের সঙ্গে অস্ত্র ব্যবসা করলে মার্কিন নিষেধাজ্ঞার হুমকি। ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন বাহরাইনের। উত্তর সাইপ্রাসে তুরস্কপন্থী নেতার জয়। লাদেন বেঁচে আছেন দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং 2 দিনে আর্মেনিয়ার 2 জঙ্গি বিমান ধ্বংস। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, আফগানিস্তানে ধ্বংসাত্মক ভূমিকা পালন করছে আমেরিকা এবং প্রকৃতপক্ষে ওয়াশিংটন মুসলিম দেশগুলোর নিরাপত্তার কথা কখনো বিবেচনা করে না। গত রোববার আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকোলিয়েন্স অ্যান্ড HCNর প্রধান ডক্টর আবদুল্লাহর সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে এই কথা বলেন কালিবফ। বৈঠকে তিনি আফগান সরকার ও সংবিধানের প্রতি ইরানের সমর্থনের কথা ব্যক্ত করেন। ইরানি স্পিকার বলেন, আমেরিকা শুধুমাত্র তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তাতে মুসলিম দেশগুলোর কতটা ক্ষতি হলো সেদিকে তাদের কোনো খেয়ালই থাকে না। আমেরিকা মুসলিম দেশগুলোর উন্নতি ও নিরাপত্তার দিকে মোটেই দৃষ্টিপাত করে না। বাকির কলিবাব বলেন, 1979 সালে সোভিয়েত আগ্রাসন থেকে আফগানিস্তান নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতায় ভুগছে এবং মার্কিন বাহিনীর উপস্থিতিতেও বর্তমানে সেই একই অবস্থা বিরাজ করছে। মার্কিন সেনারা আসলে আফগানিস্তানে নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখবে না বলে তিনি মন্তব্য করেছেন। বৈঠকে ডক্টর আবদুল্লাহ বলেন, আফগানিস্তানের সাংবিধানিক কাঠামোর আওতায় দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য সমর্থন দিয়ে আসছে ইরান। পরে তিনি এক টুইটার পোস্টে বলেন, স্পিকার বাকের কলিবফের সঙ্গে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া এবং দোহা সংলাপ নিয়ে আলোচনা হয়েছে। কালিবফ আশ্বস্ত করেছেন যে ইরানের সংসদ আফগানিস্তানের টেকসই শান্তির প্রতি সমর্থন দেবে। অবশেষে দীর্ঘ 13 বছর পর ইরানের ওপর থেকে উঠে গেল জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা। এজন্য 18 অক্টোবরকে স্মরণীয় দিন বলে উল্লেখ করছেন ইরানের কর্মকর্তারা। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মাধ্যমে ইরান চাইলে যে কোনো দেশের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে ও বিক্রি করতে পারবে। রোববার সকালে যুক্তরাষ্ট্রের প্রতিবাদ সত্ত্বেও নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ। 2015 সালে ইরানের সঙ্গে 6 জাতি পরমাণু সমঝোতায় অংশ হিসেবে ইরানের ওপর থেকে উঠল অস্ত্র নিষেধাজ্ঞা। ইরান ও 6 জাতির পরমাণু সমঝোতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবে বলা ছিল, 5 বছর পর ইরানের উপর থেকে স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে অস্ত্র নিষেধাজ্ঞা। এক্ষেত্রে কোনো ধরনের প্রস্তাবনার প্রয়োজন নেই। ফলে যুক্তরাষ্ট্র প্রতিবাদ ও বিরোধিতা কোনো কাজে আসেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আজকে থেকে ইরানের জন্য যে কোনো ধরনের অস্ত্র হস্তান্তর বা কেনা বেচা সংক্রান্ত বিধিনিষেধ, এ সংক্রান্ত কার্যক্রম, অর্থনৈতিক সেবা প্রদান আদানের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে গেল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইট করে বলেন, বাকি বিশ্বের সঙ্গে ইরানের প্রতিরক্ষা সম্পর্ক স্বাভাবিকরণের মধ্য দিয়ে বহুপাক্ষিকতা ও আঞ্চলিক নিরাপত্তা বিজয় অর্জিত হয়েছে। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে চীন ও রাশিয়া ইরানের কাছে বিভিন্ন অস্ত্র বিক্রির প্রস্তাব দেবে, দেশটির নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের কথা বলে। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের অস্ত্র শিল্প স্বয়ংসম্পূর্ণ, নিজেদের প্রতিরক্ষার জন্য বাইরে থেকে অস্ত্র কেনার প্রয়োজন হবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, এখন আজারবাইজানি ভাইয়েরা প্রতিকূল অবস্থায় যুদ্ধ করে তাদের অধিকৃত অঞ্চল মুক্ত করছে। আল্লাহ তাদের সাহায্য করুন। রোববার দলীয় কংগ্রেস সভায় দেয়া এক ভাষণে তিনি একথা বলেন। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। এরদোগান বলেন, আমি বিশ্বাস করি তারা ফিরে আসবে এবং আর্মেনিয়ার দখল থেকে অধিকৃত ভূখণ্ড মুক্ত করবে। আমরা তাদের জন্য প্রার্থনা করছি, আশা করি তারা সফলভাবে এটি পাবেন। আর্মেনিয়ার বিপক্ষে আমাদের আজারবাইজানের ভাইয়েরা বর্তমানে খুবই গুরুতর প্রতিকূল অবস্থায় যুদ্ধ করছে। তারা কেন প্রতিকূল অবস্থায় যুদ্ধ করছে? কারণ তারা আর্মেনিয়ার দখল থেকে আজারবাইজানের ভূখণ্ড মুক্ত করছে। এ সময় মিনস গ্রুপের বিরুদ্ধে অভিযোগ তোলেন এরদোগান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছে, তাদের অস্ত্র দিয়ে সহায়তা করছে। আপার কারাবাখ সংঘাত শান্তিপূর্ণ মীমাংসার জন্য দি অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড
কোঅপারেশন ইউরোপ মিনস গ্রুপ 1992 সালে গঠন করা হয়েছিল, তবে এতে কোনো উপকার হয়নি। তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স 30 বছর ধরে সমস্যার সমাধান করেনি। তারা আজারবাইজানি জনগণকে তাদের ভূমি হস্তান্তর করেনি। দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে তুমুল লড়াই চলছে। এর মধ্যে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তর গাঞ্জা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া। উভয় দেশেই পাল্টাপাল্টি হামলার অভিযোগ চলছে। চীন জাতীয় নিরাপত্তা, সুরক্ষা, স্পর্শকাতর পণ্য রফতানি কড়াকড়ি করে একটি নতুন আইন পাশ করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি অব্যাহত থাকা এই নীতি কৌশল কার্যকর ভূমিকা রাখবে। বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। শনিবার চীনের শীর্ষ আইনসভা আইনটি পাশ করেছে। 1 ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে এবং যেসব দেশ রফতানি নিয়ন্ত্রণের অপব্যবহার করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, সেই সব দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বেইজিং এই আইন পাশ করছে। আইনের প্রকাশিত বিবরণ অনুযায়ী প্রযুক্তিগত ডেটা সম্পর্কিত আইটেমগুলো এই নতুন আইনের বিধিনিষেধের আওতায় আসবে। বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের সবশেষ এই পদক্ষেপ চীনা প্রযুক্তি ফার্মের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লড়াই আর বেশ সুযোগ তৈরি করবে। হোয়াইট হাউস জনপ্রিয় অ্যাপস টিকটক, প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং চিপস মেকার সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচার ইন্টারন্যাশনাল কর্পোরেশন সহ বড় সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। জাতীয় সুরক্ষা এবং স্বাস্থ্য রক্ষার জন্য প্রণীত আইন নতুন চীনের একটি রেগুলেটরি টুলকিট হিসেবে কাজ করবে। এতে বিধিনিষেধ আরোপিত টেক রফতানি পণ্য এবং অবিশ্বস্ত আমদানিকারকের তালিকা থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যেসব দেশ বা ব্যক্তি এখন থেকে ইরানের সঙ্গে অস্ত্র কেনাবেচা করবে, সেসব দেশ ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 18 অক্টোবর থেকে ইরানের ওপর জাতিসংঘে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার পর পম্পেও এই প্রতিক্রিয়া জানালেন। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা উঠে গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোববার ওয়াশিংটনের এক বক্তব্যে বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ ইরানে অস্ত্র বিক্রি করলে বা ইরান থেকে অস্ত্র কিনলে ওয়াশিংটন সেই ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে। এছাড়া পম্পেও দাবি করেন, ইরানের কাছে প্রচলিত সমরাস্ত্র বিক্রি কিংবা তেহরানের কাছ থেকে অস্ত্র কেনা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের শামিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে বিপজ্জনক সমরাস্ত্র চলে যাবে। 18 অক্টোবর থেকে ইরানের ওপর জাতিসংঘে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে গেছে। চতুর্থ আরব দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সৌদি আরবের মিত্র বাহরাইন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহরাইনের রাজধানী মানোমায় রোববার এই চুক্তিটি হয়। মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের পর চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে বাহরাইন। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে চুক্তির বিরোধিতা করলে নাগরিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। রোববার সন্ধ্যায় মানোমায় এক অনুষ্ঠানে বাহরাইন ও ইসরায়েলের কর্মকর্তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি যৌথ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এখন দুই দেশের পরস্পরের দূতাবাসের খোলার কথা রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই সংক্রান্ত নথিতে ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ নিয়ে কিছুর উল্লেখ ছিল না। চুক্তি স্বাক্ষরের পর বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিন আল জায়ানি বলেন, তিনি প্রতিটি ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা প্রত্যাশা করছেন। ইসরায়েলের জন্মলগ্ন থেকে বেশিরভাগ আরব রাষ্ট্র এটিকে একটি দখলদার শক্তি হিসেবে বিবেচনা করে আসছে। ফলে স্বভাবতই এতদিন ধরে ইসরায়েলকে বয়কট করে আসছিল তারা। উত্তর সাইপ্রাসে প্রেসিডেন্ট ভোটে জিতলেন এডসিন তাতার। তিনি বর্তমান প্রধানমন্ত্রী। তিনি পেয়েছেন 51.74% ভোট। আর দুই সাইপ্রাসের ঐক্যের পক্ষে থাকা মুস্তাকা একেন্সি পেয়েছেন 48.26%। দক্ষিণপন্থী নেতা তাতারকে তুরস্ক সমর্থন করছিল। তাতার উত্তর সাইপ্রাসের আলাদা অস্তিত্ব রক্ষার পক্ষপাতী। তুরস্ক সেটাই চায়। তিনি জেতার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তাকে অভিনন্দন জানিয়েছেন। এরদোগান টুইট করে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য আমি এডসিন তাতারকে অভিনন্দন জানাচ্ছি। তুরস্ক তাকে ও দেশের মানুষদের সব ধরনের সাহায্য করে যাবে। একেন্সি আর্মেনে নিয়েছেন। তিনি রিপাবলিকান অফ সাইপ্রাসের সঙ্গে উত্তর সাইপ্রাসের মিলনের পক্ষে ছিলেন। তিনি বলেছিলেন, এবারে নির্বাচনে ঠিক স্বাভাবিক ছিল না, ফলে আমার 45 ভাবের রাজনৈতিক জীবন শেষ হলো। আমি দেশের লোকের সৌভাগ্য কামনা করছি। উত্তর সাইপ্রাসে ভোটদাতার সংখ্যা হলো 2 লাখ। গত সপ্তাহে প্রথম রাউন্ডে কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। একেন্সি 2015 সালে 60% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
করেছিলেন দ্বিতীয় রাউন্ডে তার জয়ের সম্ভাবনা ছিল, বিশেষ করে তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এর্থমান তাকে সমর্থন করার পর। কিন্তু অ্যাকিন্সি ছিলেন রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী। তিনি আগে জানিয়েছিলেন তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে এবং প্রার্থীপদ প্রত্যাহার করতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল কায়দা গোষ্ঠীর সাবেক নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মার্কিন সেনারা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে এবং লাদেনের এখনও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত রাজনৈতিক ওয়েবসাইট দ্য হিলে খবর জানিয়ে লিখেছে, ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দাবি করা হয়েছিল মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং ওই হামলায় বিন লাদেন নিহত হয়নি। আমেরিকার এন্টারপ্রাইজ সংস্থার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক গ্যারি ডি স্মিথ এ সম্পর্কে বলেছেন, এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনী বৈতরণী পার হতে সহায়তা করবে না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে। 2011 সালে সাবেক মার্কিন মেরিন সেনার রবার্ট ওনিল দাবি করেছিলেন তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। তিনি এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বসাম্প্রতিক এ বক্তব্যের প্রতিক্রিয়া বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনকে ছিলেন কিনা নাকি অন্য কেউ। সাবেক মার্কিন বিমান সেনা ও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য রেনভার রিগালম্যান বলেছেন, এটি হচ্ছে এমন একটি ভয়ঙ্কর টুইট যা শেয়ার করা উচিত হয়নি। এখানে উগ্রতা ও উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে। আর্মেনিয়ার আরও একটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার আজেরি ভূখণ্ডে হামলার প্রাক্কালে গুলি করে SU-25 জঙ্গি বিমানটি ভূপাতিত করেছে। আগের দিন শনিবার আর্মেনিয়ার SU-25 জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করার কথা জানায় আজারবাইজান। সবশেষ জঙ্গি বিমান ভূপাতিত করার প্রসঙ্গে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার দুপুরে আর্মেনীয় বিমানটি আজারবাইজান এলাকায় আজেরি ভূখণ্ডে বিমান হামলা চালানোর চেষ্টা করছিল। এ সময় সেটি গুলি করে ভূপাতিত করা হয়। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাতে গত 27 সেপ্টেম্বর নতুন করে আবার শুরু হয়। সাম্প্রতিক সংঘাতে 3 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। সংঘাতে নিজ দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করছে আর্মেনিয়া। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও 1990-এর দশকে তা দখল করে নেয় আর্মেনিয়া। আজারবাইজান প্রথম থেকে এই ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।